স্বাগত রাত 10টার সংবাদে আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি রাশেদ ইমাম এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। ডিজিটাল প্রতারণার ভয়ঙ্কর ফাঁদে প্রতি বছর দেশে সর্বস্ব হারাচ্ছে কমপক্ষে 50,000 মানুষ। চাকরি, ব্যবসা, অপহরণ, লেনদেন, অর্থ লেনদেন সব ক্ষেত্রেই ডিজিটাল ফাঁদ প্রতারণায় হাতিয়ে নিচ্ছেন হাজার কোটি টাকা। ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ থেকে চাকরিজীবী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তারাও। দেশজুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে চলতি বছরেই গ্রেফতার হয়েছে 5,000-এর বেশি প্রতারক। এ সময়ে শুধু সিআইডি প্রতারণার মামলা করেছে 1800। বিশ্লেষকরা বলছেন, প্রতারণা ঠেকাতে সমাজের ভেতরেই বাড়াতে হবে সচেতনতা। বাকিটা দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। অনলাইন ভিত্তিক ট্রিপল এম কোম্পানির প্রতারণায় টাকা হারিয়ে এখন পথে বসেছে নিঃস্ব এসব মানুষ। প্রযুক্তির ডিজিটাল ছোঁয়াকে কাজে লাগিয়ে নিত্য নতুন হাজারো প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে প্রতারক চক্র। সুকৌশলে হাতিয়ে নিচ্ছে লাখ থেকে কোটি টাকা। এক ভাই তোমার ফোন দিছিল, 50,000 টাকা দিয়ে দাও, আমারে ছাইরা দিব। হ্যালো, কি কইছে শুনছেন? আচ্ছা তাহলে এক কাজ করেন, আপনি দোকানে যাই আমার একটা ফোন দিয়েন, আমি বিকাশ নাম্বারটা দিমুনি আপনারে। এই ব্যক্তি ফোনে দ্বৈত চরিত্রে প্রতারণা করেছেন 231 জনের সঙ্গে। আমি আল্লাহ পাকের এক পাক পবিত্র ওলি আউলিয়ার মাজার শরীফ থেকে কথা বলছি। মানুষ হয়ে অভিনব জিনের বাদশা কণ্ঠে প্রতারণা চলছে যুবকদের বেকারত্বের সুযোগ নিয়ে। চাকরি দিতে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। বিভিন্ন কোম্পানি চাকরি দিয়ে বলে, চেকার পোস্টে বিভিন্ন এয়ারপোর্টে চাকরি দিয়ে বলে আমাদের শত শত লোকের কাছ থেকে শত কোটি টাকা উনি আমাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এছাড়া ফেসবুকে বিদেশি নারী সেজে করেছেন ভয়ঙ্কর প্রতারণা। উপহার পাঠানোর নামে ফাঁদ পেতে আফ্রিকান এক চক্র নেমেছে ভয়ানক প্রতারণায়। এদেরই অর্ধশতাধিককে গ্রেফতারও করেছে সিআইডি। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে এবছরই গ্রেপ্তার হয়েছে 5,000-এর বেশি প্রতারক। আর গত 4 বছরে 362টি অভিযানে প্রায় 5,500 মামলা হয়েছে। এই ধরনের অপরাধগুলোর সাথে এক ধরনের রাজনৈতিক আঘাত থাকে। আইনের ফাঁকফোকর দিয়ে এবং রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এই অপরাধগুলো করে যাচ্ছে। টিআইবি বলছে, প্রতারণা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকতে হবে রাজনৈতিক সদিচ্ছাও। দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা সেটি কিন্তু ঘটে গেছে সেটা বলা যাবে না, বরং ঘটতে দেয়া হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা আমি যদি ধরে নেই অবশ্যই রয়েছে, কিন্তু সেটি বাস্তবায়নের যাদের উপর দায়িত্ব সেই পর্যায়গুলিতে কিন্তু রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি প্রয়োগের ক্ষেত্রে শুধুমাত্র চুনোপুটি টানা হিচড়া হয়। সেটি বাস্তবে যারা রুই কাতলা রাঘব তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যান। একই সাথে প্রতারণা বন্ধে জনসাধারণকেও আরও বেশি সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বাগেরহাটে শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত আব্দুল মান্নান সর্দারের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। মাত্র 7 কার্যদিবসের মধ্যে এই রায় ঘোষণা করা হয়। সময়ের হিসেবে একে মাইল ফলক হিসেবে বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামির যাবজ্জীবন কারাদণ্ডে খুশি বাগেরহাটের নারী অধিকার কর্মীরা। সোমবার দুপুরে এই নজির স্থাপন করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নূরে আলম। শেখ হাসানুল করিমের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল 3 অক্টোবর বাগেরহাটের মোংলায় আব্দুল মান্নান মামার আশ্রয়ে থাকা 7 বছরের এতিম শিশুকে ধর্ষণ করে। এরপর 11 অক্টোবর 16 জনকে সাক্ষী রেখে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। বাগেরহাটের জুডিশিয়াল আদালত স্পর্শকাতর বিবেচনায় মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর পর 12 অক্টোবর চার্জ গঠন করেন ট্রাইব্যুনালের 2 নম্বর আদালত। এরপর 13 অক্টোবর 16 জন সাক্ষী এবং পরদিন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষ্য নেওয়া হয়। 15 অক্টোবর সাফাই সাক্ষী দেন আসামি আব্দুল মান্নান। রোববার দুপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক হয়। এ সময় আসামির যৌন অক্ষমতার দাবি করা হয়। আদালতের নির্দেশে সেদিনই পরীক্ষা করে বিকেলে আব্দুল মান্নানের সক্ষমতার সনদ দেন চিকিৎসক। এরপর রায়ের দিন ধার্য করা হয় সোমবার। যদি প্রশাসন সদিচ্ছা থাকে, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে প্রশাসন পারে না এমন কোনো জিনিস নাই। আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য জাতীয়ভাবে একটা মাইল ফলক। বাংলাদেশে মনে হয় ইতিহাসই তো সৃষ্টি হবে, এত দ্রুততম সময়ের মধ্যে মামলার রায় ঘোষণা হচ্ছে। যাবজ্জীবন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।
আমি সন্তুষ্ট না। আমরা মহামান্য হাইকোর্টে আমরা আপিল করব। ধর্ষণ মামলার দ্রুত রায়ে আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে মনে করেন আইন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অভিযোগ গঠনের এক সপ্তাহে ধর্ষণ মামলার রায়কে বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতার অবসান হিসেবে দেখছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা AM আমিন উদ্দিন। জানান, ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান রেখে অধ্যাদেশ জারির আগেই অপরাধ সংঘটিত হওয়ায় এই রায়ে মৃত্যুদণ্ড দিতে পারেননি বিচারক। তবে তাড়াহুড়ো করে রায় দিলে উভয় পক্ষের ক্ষেত্রে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা থাকবে বলে মনে করেন সংবিধান বিশ্লেষক ডক্টর শাহদিন মালিক। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। বাগেরহাটের মংলায় 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ গঠনের 7 কার্যদিবসে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এ রায় দেন। এ রায়ে প্রশ্ন উঠেছে, ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান করা হলেও কেন এ রায়ে তা প্রতিফলন হয়নি। এই আইনটা যেদিন গেজেটে প্রকাশিত হয়েছে সেদিন থেকে এই আইনটা কার্যকর, তার আগের সময়তে কার্যকর না, এবং এর পরের থেকে যারা অপরাধ করবে তাদের জন্য এটা কার্যকর হবে। সংবিধানের আর্টিকেল 35-এ দেখবেন যে প্রচলিত যে অপরাধ সংগঠনের সময়ে প্রচলিত আইনের চেয়ে অধিক কোনো শাস্তি দেওয়া যাবে না। এ রায়ের ফলে দেশের বিচার ব্যবস্থায় যে দীর্ঘসূত্রিতা তার অবসান হতে যাচ্ছে বলেও মনে করছেন অ্যাটর্নি জেনারেল। দ্রুততম সময়ে বিচার শেষ হওয়ার প্রেক্ষিতে এখন থেকে যারা মানে এই ধরনের অপরাধী তাদের কাছে একটা বার্তা যাবে যে এখন আদালত দ্রুততম সময় মামলা শেষ করছে। তবে সংবিধান বিশ্লেষক ডক্টর শাহদিন মালিক মনে করেন, তাড়াহুড়া করে বিচার করলে অপরাধ বন্ধ বা ন্যায় বিচার হয় না। অপরাধ যত বড়ই হোক না কেন, সবার আইনি সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। তাড়াহুড়া করে বিচার করলে ন্যায় বিচারকে কবর দেওয়া হয়। অর্থাৎ বিচারে বিলম্বও করা যাবে না, তাড়াহুড়াও করা যাবে না। এই যে মানে অল্প কয়েকদিন যে বিচার করে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আমার আশঙ্কা হাইকোর্টে এসে যে সাজা পেয়েছে সে যদি এই যুক্তিটা তুলে ধরে এই 6 দিনের বিচারে আমি আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ পাই নাই, আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, তাহলে আমি আশঙ্কা করি একজন আইনজীবী হিসাবে যে তার খালাস পাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে। স্পর্শকাতর এক ফৌজদারি মামলায় এত কম সময়ে বিচার কাজ শেষ করার নজির বাংলাদেশে এটাই প্রথম। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এদিকে জয়পুরহাটে 4 শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আটক মাদ্রাসার শিক্ষক আব্দুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলে পুলিশ। এর আগে রোববার সন্ধ্যায় জয়পুরহাট সদরের মুজাহিদপুর থেকে ওই শিক্ষককে আটক করা হয়। পুলিশ জানায়, রোববার সকালে ওই 4 শিশু মাদ্রাসায় যায় ধর্মীয় শিক্ষার জন্য। সেখানে নিজের ঘরে ডেকে নিয়ে তাদের যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ। পরে শিশুদের চিৎকারে এগিয়ে আসেন স্থানীয়রা। ওই ঘটনায় সেদিন সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন এক অভিভাবক। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রশিদ দোষ স্বীকার করেছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবক হত্যার ঘটনায় আদালতে সাক্ষী দিয়েছেন প্রত্যক্ষদর্শী 3 পুলিশ কনস্টেবল শামীম, সাইদুল ও দেলোয়ার। সোমবার বিকেলে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান 164 ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন। এই 3 কনস্টেবলের কাউকেই বরখাস্ত কিংবা প্রত্যাহার করা হয়নি। গেল 11 অক্টোবর রাতে বন্দরবাজার ফাঁড়িতে নির্যাতনে মৃত্যু হয় রায়হান উদ্দিনের। ওই ঘটনায় পরদিন বরখাস্ত হন ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভুইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস। তাছাড়া প্রত্যাহার করা হয় ASI আশিক এলাহি, কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেনকে। এদিকে রায়হান হত্যা মামলার প্রধান আসামি SI আকবরকে পালিয়ে যেতে সহায়তাকারীদের চিহ্নিত করতে 3 সদস্যের তদন্ত কমিটি করেছে পুলিশ সদর দপ্তর। দাম কমাতে সরকারের কঠোর নির্দেশনার পর এবার পাইকারি বাজার থেকে উধাও আলু। খুচরা বিক্রেতাদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও বাজারে এসে পর্যাপ্ত আলু পাচ্ছেন না।
বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, স্বাগত আপনাকে। জয়, বাজারে কেন পর্যাপ্ত আলু নেই, পাইকারি বিক্রেতারা কি বলছে এবং সেই সাথে ভোক্তা যারা রয়েছেন তাদের বক্তব্য কি বলছে তারা? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলছেন যে কয়েকদিন ধরে কিন্তু আসলে চট্টগ্রামে যে আড়ত বলতে আমি যেখানে আছি রিয়াসউদ্দিন বাজারে, এই জায়গা থেকে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আলু সরবরাহ করা হয়, কিন্তু চট্টগ্রামের আলুর চাহিদা মেটাতে কিন্তু মুন্সিগঞ্জের উপরে কিন্তু নির্ভর হতে হয় এখানে যারা আড়তদার আছে তাদের। কিন্তু মুন্সিগঞ্জ থেকে যে আলুগুলো আসার কথা রয়েছে 4 দিন ধরে কোনো আলু আসেনি, কিন্তু আজকে সকাল থেকে কিছুটা আলু এসেছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, আমরা যে গোডাউনগুলো দেখাচ্ছি এই গোডাউনগুলোতে কিছু কিছু আলু আছে, এমনকি এখানে প্রায় 50টির উপর আড়ত রয়েছে, তাদের কিন্তু গোডাউন রয়েছে বিভিন্ন জায়গায়। সেই গোডাউনে কিন্তু আলু কিন্তু গতকাল আমরা যখন এসেছি তখন কিন্তু আলু কিন্তু খুব একটা কম দেখেছি। আজকে কিন্তু কিছুটা আলু দেখছি, কিন্তু যে 25 টাকা কেজিতে যে আলু বিক্রি করার কথা রয়েছে এই আড়ত থেকে কিন্তু এখনও পর্যন্ত সেই রেটে কিন্তু তারা বিক্রি করছেন না। তারা কিন্তু তালিকায় কিন্তু লিখে রেখেছে 25 টাকা, যেহেতু ম্যাজিস্ট্রেট আসে, ভোক্তা অধিদপ্তরের টিম আসে, তখন কিন্তু তারা 25 টাকা কেজিতে আলু বিক্রি করছে এরকম কথা বলে কিন্তু আসলে তারা এড়িয়ে চলছেন। কিন্তু যখন ম্যাজিস্ট্রেটের কোনো টিম থাকে না, সাংবাদিক থাকে না, তখন কিন্তু তারা কিন্তু আবার 38 টাকা থেকে 35 টাকা কেজিতে তারা আলু বিক্রি করছে। তার কারণে খুচরা বাজারে যে 30 টাকা কেজিতে আলু বিক্রি করার কথা রয়েছে সেই 30 টাকা কেজিতে আলু পাচ্ছে না সাধারণ মানুষ। তেমনিভাবে এখনও পর্যন্ত আমরা দেখেছি যে খুচরা বাজার ঘুরে যেমনটা আমরা দেখেছি সেই খুচরা বাজারে 40 টাকার নিচে কিন্তু কোনো আলু দেখা যাচ্ছে না। কিন্তু এখনও পর্যন্ত যে আড়তগুলো ঘুরে আমরা দেখেছি কিন্তু আলুর সংকট কিন্তু রয়েছে, যেহেতু কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিন্তু আসলে ঘোষণা এসেছে, সেখানে কিন্তু আসলে আলুর কোনো সংকট নেই, কিন্তু 25 টাকা কেজিতে আলু বিক্রি করার কথা রয়েছে। সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আড়তগুলি থেকে কিন্তু আলু সরিয়ে রেখে কিন্তু আসলে সংকট দেখানোর একটা পায়তারা শুরু করেছে ব্যবসায়ীরা। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী নয়ন বড়ুয়া চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সেখানকার বাজারে সাধারণ ক্রেতারা এসে পর্যাপ্ত আলু পাচ্ছেন না সে বিষয়ে বিস্তারিত। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিষয়ে মাথায় রেখে জনগণের সুরক্ষায় মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক থেকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। করোনার বর্তমান চিত্র কিছুটা আশা জাগা নেওয়া হলেও আক্রান্তের সংখ্যা কম নয়। 8 মাসে সংক্রমিত হয়েছেন প্রায় 1,04,000 মানুষ, মারা গেছেন 5,500-এরও বেশি। এমন বাস্তবতায় করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে বেশ সতর্ক অবস্থানে সরকার। সোমবার মন্ত্রিসভা বৈঠকে জনগণের সুরক্ষায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে জানালেন মন্ত্রিপরিষদ সচিব। আমাদের প্রথমে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হলো আমরা যেন সবাই রেগুলারলি মাস্ক ইউজ করি যখন বাইরে আসি। যেভাবে আপনার যতটুকু সম্ভব মানুষকে সব জায়গা থেকে আপনার রিকোয়েস্ট করে, মোটিভেট করে বা ফোর্স যদি করতে হয়, আইন প্রয়োগ করতে গেলে আইনও প্রয়োগ করবে। ঢাকা অস্ট্রিয়া সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে এয়ার সার্ভিস চুক্তির খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ স্থাপিত হলে ব্যবসা বাণিজ্য, শ্রমবাজার, শিল্প, স্বাস্থ্য খাত ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। একই সাথে ইউরোপীয় অন্যান্য দেশের সাথে বিমান যোগাযোগ সহজতর হবে। এর আগে সচিবালয়ে শুরু হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত পর্যালোচনায় ত্রৈমাসিক প্রতিবেদন তুলে ধরা হয়। গেলবারের চেয়ে কাজের অগ্রগতি কিছুটা কম হলেও কোভিডের ক্ষতি পুষিয়ে নিতে কাজ চলছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও 21 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 1,637 জন। সোমবার নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা 3,90,206 জন এবং প্রাণহানি 5,681 জনে দাঁড়ালো। 24 ঘন্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 1,627 জন রোগী সুস্থ হয়েছেন। মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে 3,05,599 জন হয়েছে। বিশ্বব্যাপী আবারও আঘাত এনেছে করোনার দ্বিতীয় ঢেউ। আর এক্ষেত্রে জীবন ও জীবিকা দুটির জন্যই এখন বড় প্রশ্ন, কবে আসছে ভ্যাকসিন।
এই মুহূর্তে অন্তত 10টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে, তবে এগিয়ে রয়েছে অক্সফোর্ড, মডার্না ও চীনা সংস্থা সিনোভ্যাকের করোনা টিকা। নভেম্বর থেকে মার্চের মধ্যে অন্তত 2টি টিকা বাজারে আসার ইঙ্গিতও মিলেছে। ভ্যাকসিন উদ্ভাবক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশও। মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। বর্তমানে বিশ্বব্যাপী 40টি টিকা ক্লিনিক্যাল ট্রায়াল বা মানব শরীরে পরীক্ষা চলছে। এর মধ্যে অন্তত 10টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। মহামারীর শুরুর দিক থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা নিয়ে সবচেয়ে বেশি প্রত্যাশা তৈরি হয়। বর্তমানে যার চূড়ান্ত ধাপের পরীক্ষা চলছে। ভ্যাকসিনটি চলতি বছরের শেষ দিকে স্বাস্থ্য নিয়ন্ত্রকদের সবুজ সংকেত পেতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ঔষধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনিকার তৈরি টিকা বানাচ্ছে ভারত। সবুজ সংকেত পেলে আগামী মার্চেই দেশে করোনা টিকা এসে যাবে। যে কয়টি দেশ টিকা তৈরিতে এগিয়ে রয়েছে তার মধ্যে অন্যতম চীন। চীনা সংস্থা সিনোভ্যাক এর বানানো টিকা ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও চীনের তৈরি 4টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। কোভিড-19 রোধে পরীক্ষামূলক টিকার ইতিবাচক ফল পাওয়ার কথা জানিয়েছে মার্কিন কোম্পানি ফাইজার, মডার্না এবং জার্মান কোম্পানি বায়োএনটেক। এরই মধ্যে স্পুটনিক 5 নামক ওই টিকার 120 কোটি ডোজের আগাম বুকিং দিয়েছে অন্তত 10টি দেশ। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন নিয়ে কাজ চললেও এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় ঢুকেছে 137টির নাম। বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করা 3টি ভ্যাকসিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্লোব বায়োটেক বলছে, এই ভ্যাকসিনের একটি ক্যান্ডিডেটের প্রি ক্লিনিক্যাল ট্রায়াল এরই মাঝে সফলভাবে সম্পন্ন হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। নির্বাচনী প্রচারণায় পাল্টাপাল্টি আক্রমণে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানুর রহমান। সুলতানুর রহমান, স্বাগত আপনাকে। দুই প্রার্থীর বিতর্ককে কিভাবে দেখছেন এই মুহূর্তে মার্কিনীরা? দর্শকদের বিস্তারিত জানাবেন। দুই প্রার্থী তাদের শেষ চেষ্টাটুকু করছেন। এখন সময় প্রায় শেষ, মাত্র 2 সপ্তাহ বাকি আছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই তীর্যক ভাষায় জো বাইডেনকে আক্রমণ করছেন। তিনি গতকাল বলেছেন যে তিনি যদি জো বাইডেনের মতো অযোগ্য অদক্ষ প্রার্থীর কাছে পরাজিত হন তাহলে তিনি আর এই দেশেই থাকবেন না, এই দেশ থেকেই তিনি চলে যাবেন। তিনি জো বাইডেনকে মনে করছেন যে আমেরিকার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট প্রেসিডেন্ট প্রার্থী। এরকম একটি অবস্থায় ডোনাল্ড ট্রাম্প যেভাবে তার প্রচারণাটি চালাচ্ছেন তার কৌশলটি হচ্ছে যতভাবে জো বাইডেনকে আক্রমণ করা যায়। তিনি মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন স্লোগানে এই বছরও প্রচারণা করছেন। তিনি বলছেন যে জো বাইডেন হচ্ছে গিয়ে একেবারেই তার দক্ষতা যোগ্যতা নিয়ে তিনি তো বারবার প্রশ্ন তুলছেনই, কিন্তু বলছেন যে জো বাইডেন যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয় এই দেশের জন্য একটা ভয়াবহ দুর্যোগ নেমে আসবে। উন্নয়ন বনাম বলতে পারেন যে উদাসীনতা, জো বাইডেনকে তিনি উদাসীন মনে করছেন, অযোগ্য মনে করছেন। অর্থনৈতিক কর্মকাণ্ড বনাম অর্থনৈতিক ব্যর্থতা, এইভাবে করে তিনি জো বাইডেনকে ঘায়েল করার চেষ্টা করছেন। অন্যদিকে জো বাইডেন বলছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যাচার করে, তথ্য গোপন করে আসলে দেশের মানুষকে নানাভাবে বিভ্রান্ত করেছে, যার ভোগান্তিতে এই দেশে এখন পর্যন্ত 222,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি সেই ফেব্রুয়ারি মাসে জানতেন যে এই ভাইরাসটি কত ভয়াবহভাবে আমেরিকানদের উপর আঘাত করতে যাচ্ছে, কিন্তু সেই তথ্য তিনি প্রকাশ তো করেননি, বরং তিনি উল্টো এটি কিছুই নয়, এই ভাইরাসটিকে তিনি নানাভাবে অবহেলা করেছেন, কটাক্ষ করেছেন, এখনো তিনি সেটি করে যাচ্ছেন। জো বাইডেন সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমেরিকানদের বিশেষ করে জনমত জরিপগুলো বলছে তার অর্থনৈতিক কর্মকাণ্ড আসলে মানুষের কাছে বেশ প্রশংসনীয়। সেই দিক থেকে জো বাইডেন বলছেন যে আসলে অর্থনৈতিক উন্নয়নের যে ফিরিস্তি ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন এটি আসলে এটির কোনো সত্যতা নেই, বরং তার আগে বারাক ওবামার আমলে যেই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি নেওয়া হয়েছিল তারই ধারাবাহিকতার সুফল আসলে ডোনাল্ড ট্রাম্পের সময় পাওয়া যাচ্ছে। আগামী 24শে অক্টোবর দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হবে, সেটির অপেক্ষায় রয়েছেন আমেরিকানরা। সুলতানুর রহমান, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী সুলতানুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে, জানাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ খবর। সরকারের ছত্রছায়ায় দেশে ধর্ষণের ঘটনা বেড়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পতনে দুর্বার আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান করে সারা দেশের জেলা শহরে বিক্ষোভ করেছে দলটি। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ঢাকা ৫ ও নওগাঁ ৬ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ এনে এই প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। ঢাকায় মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে সমাবেশ হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পৃথিবীর মানুষ বলেছে যে বাংলাদেশে জনগণের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার নেই, এখানে নির্বাচন সুষ্ঠু হয় না। আমরা প্রশ্ন অনেকে করে তাহলে নির্বাচনে তো যান কেন? আমরা নির্বাচনে গিয়ে প্রমাণ করতে চাই যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সরকার দলীয়দের ছত্রছায়ায় দেশে ধর্ষণের মতো অপরাধ বেড়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। মা বোনেরা কোনকে নিরাপদে চলাফেরা করতে পারে না। ধর্ষণের মহোৎসব শুরু হয়েছে বাংলাদেশে এবং তার জন্য দায়ী কে? এই সরকারের ব্যর্থতা। ঢাকার বাইরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, নাটোর, বগুড়া সহ অন্যান্য জেলা শহরেও। এসব সমাবেশ থেকে ভোটের ফল বাতিলের দাবি জানান বিএনপি নেতারা। একই ইস্যুতে মঙ্গলবার সারা দেশে থানা ও উপজেলা পর্যায়েও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সাম্প্রতিককালে উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারের ঢিল ছুটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে সরকারি বাসভবনের ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার নিরলস কাজ করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করা হচ্ছে জনগণকেও। কালের উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারের ঢিল ছুঁড়ে যাচ্ছে। স্পষ্ট কোনো অভিযোগ নয়, বরাবরের মতো ঢালাও অভিযোগ করে যাচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যোগ দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। হামলায় তৈমুর আলম, মাহমুদুর রহমান মান্না সহ অন্তত 20 জন আহত হন। এ সময় নেতাকর্মীদের গাড়ি, মোটরসাইকেল ও চেয়ার ভাঙচুর করা হয়। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এক লাখ রোহিঙ্গার সাময়িক জীবিকা নির্বাহের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ভাসানচরে। চরের মাটিতে পরীক্ষামূলকভাবে ধান ও শাকসবজি চাষ এবং পশু পাখি পালনে দারুণ সফলতা পেয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। এমনকি স্থানীয় জনগোষ্ঠীও জীবিকা নির্বাহের বিপুল সম্ভাবনা দেখছেন নতুন এই চরে। ভাসানচর নিয়ে শেখ জালালের ক্যামেরায় লাকমিনা জেসমিন সোমার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। সাত সকালে আড়মোড়া ভেঙে সবুজ প্রান্তরে ছোটে ভেড়ার পাল। দুদিন আগেও দলবলে এতটা ভারী ছিল না তারা। সামান্য পরিচর্যায় অল্প দিনেই প্রজনন বেড়েছে ভেড়ার। ভাসানচরের মাটিতে অন্তত 1 লাখ রোহিঙ্গার সাময়িক জীবিকা নির্বাহের এমন নানা রকম পথ বের করেছে সরকার। রাখাইনে রোহিঙ্গাদের জীবন জীবিকার অন্যতম উৎস ছিল কৃষি, আর সে বিষয়টি মাথায় রেখেই এখানে ফসল উৎপাদন থেকে শুরু করে পশু পাখি পালন সহ আরও নানা রকম অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে রোহিঙ্গাদের সম্পৃক্ত করতে এবং স্বনির্ভর করে গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা রেখেছে এখানকার প্রকল্প পরিচালক। আমরা গত 2 বছরে পরীক্ষামূলকভাবে আমাদের যেটা দেখেছি যে ভেড়া চাষ করা এখানে, তারপর কৃষির মধ্যে আপনার ধরেন সবজি চাষ, তারপরে কলা, কচু, বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা হচ্ছে। নোনা জল টপকে গেল 2 বছর মিষ্টি পানির সরবরাহ ঘটেছে ভাসানচরে। পুকুরগুলোতে তপ্ত দুপুরে রাজত্ব করছে রাজহাঁসের দল। মাছ চাষের জন্য একটি বড়, 2টি মাঝারি আকৃতির সুপেয় পানির লেক ছাড়াও পর্যাপ্ত সংখ্যক জলাধার তৈরি করা হয়েছে। শাকসবজি চাষের পাশাপাশি কবুতর ও মুরগি পালনে দারুণ সাফল্য পেয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। পরিকল্পনা করছেন অব্যবহৃত 918 একর জমিতে বন ও ফলের গাছ রোপণের। আছে ক্ষুদ্র ও কুটির শিল্পের মতো অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে তোলারও ইচ্ছা।
ভাসানচর জেগে ওঠার শুরুর দিকে পার্শ্ববর্তী চর সন্দ্বীপ থেকে মহিষ চড়াতে আসতেন স্থানীয়রা। প্রাকৃতিকভাবে এসব পশুর খাবারের পর্যাপ্ত সংস্থান থাকায় এখনও এই চরটিতে প্রায় ৬,০০০ মহিষ চড়ান স্থানীয় চরাঞ্চলবাসী। এখানে ভিতরে এরা আল গাছ লাগাইতে পারবো, কাজ করতে সবকিছু করে খেতে পারবো। শাক সবজি যে কোনো সার যখন দান মান সবকিছু এখানে ভালো হয়। রোহিঙ্গাদের সাময়িকভাবে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি এই চর ঘিরে জীবিকা নির্বাহের এক নতুন সম্ভাবনা দেখছেন পার্শ্ববর্তী চরাঞ্চলের মানুষ। লাকমিলা জেসমিন সোমা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী। ডিসেম্বরে কাউন্সিল করবে গণফোরামের ভেঙে যাওয়া দুই অংশই। ডক্টর কামাল হোসেনকে সভাপতি পদ থেকে বাদ দিয়ে তরুণ নেতৃত্ব আনার সিদ্ধান্ত নিয়েছে মোস্তফা মহসিন মন্টু ও আবু সাইদরা। আর বহিষ্কৃতদের কাউন্সিলের কোনো বৈধতা নেই বলছেন ডক্টর কামাল হোসেন নেতৃত্বাধীন অংশ। এই অংশের নেতা ডক্টর রেজা কিবরিয়া নিউজ 24-কে বলেন, মন্টু সহ বহিষ্কৃতরা নানাভাবে জাতীয় নির্বাচনেও দলকে বিভ্রান্ত করেছে। যে কাজটা করেছে এই কাজটা খুবই অনৈতিক। আর ডক্টর কামাল হোসেন সাহেবের কথা আমরা বলেছিলাম যে উনি যেহেতু প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছেন তা আমরা সম্মানেই রাখবো। তো উনি যদি কোনো বিভ্রান্তমূলক কিছুতে উনি চলে যান তাহলে আগামী সম্মেলনেই আমরা তার ব্যাপারে সিদ্ধান্তটা নিই। আমরা নতুন নেতৃত্ব চাই, কারণ 27 বছর একটা লোক একটা দলের সভাপতি থাকতে পারে। ওটা কাউন্সিল না, ওটা কোনো কাউন্সিল না। ওটা সাধারণ সম্পাদক সভাপতির অনুমতি নিয়ে কাউন্সিল রাখতে পারে। ওদের একটা কথিত একটা মিটিং হচ্ছে, কালো একটা হাত আমাদের দল থেকে আমরা উঠিয়ে নিতে পেরেছি। দলের সবাই খুবই সন্তুষ্ট, খুব খুশি। ভারতের পশ্চিমবঙ্গের গোটা রাজ্যে দুর্গাপূজা উপলক্ষে নির্মিত সব পূজা মণ্ডপে দর্শক ঢোকায় নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতা হাইকোর্ট। মহামারী পরিস্থিতিতে আদৌ পূজা করার অনুমতি দেওয়া সঙ্গত কিনা তা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সে মামলার রায়ে সোমবার রাজ্যের সব পুজো প্যান্ডেলকে নো এন্ট্রি জোন হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ কিভাবে এবং কতটা মানা হলো তা হলফনামা হিসেবে লক্ষ্মী পূজার পর আদালতকে জানাতে হবে রাজ্যকে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সার্ভিস সেন্টার ও ডিভিশনাল ইনচার্জ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে কোম্পানির নিজস্ব ভবনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর ইফাত জাহান ও চিফ কনসালট্যান্ট আলী হোসেন। উপস্থিত ছিলেন আরও অনেকে। আর এর মধ্য দিয়ে শেষ করছে নিউজ 24 রাত 10টার সংবাদ। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।